দেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে ৪ রাজনৈতিক দলের বৈঠক, ফ্যাসিবাদ দমনে কঠোর হওয়ার আহ্বান। মাইলস্টোনে তোপের মুখে ২ উপদেষ্টা ও প্রেস সচিব, প্রায় ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে রণক্ষেত্র সচিবালয়, শিক্ষা সচিবকে অব্যাহতি, স্থগিত ২৪ জুলাইয়ের পরীক্ষা। মাইলস্টোন ক্যাম্পাসে বিষাদের মাইল ফলক, ছুটির ঘণ্টার আগেই অনন্ত ছুটিতে ৩২ প্রাণ পাখি। নির্মম মৃত্যুর মিছিল থেকে জুলাই যোদ্ধাদের লাল সালাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে নির্বাক সাহসী প্রতিবাদ। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি, জামায়াত সহ ৪টি রাজনৈতিক দল। প্রায় ২ ঘণ্টার এই বৈঠকে ফ্যাসিবাদ দমন ও নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান রাজনৈতিক নেতারা। এ সময় ফ্যাসিবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দল একমত বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যমুনায় বিএনপি, জামাত সহ ৪ রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রাত ৯টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় ১১টায়। বৈঠক শেষে শুরুতেই বেরিয়ে যায় বিএনপি, যদিও কথা বলেনি গণমাধ্যমের সাথে। এরপর বেরিয়ে আসেন ইসলামী আন্দোলনের নেতারা, কথা বলেন বৈঠকের বিষয়বস্তু নিয়ে। সবাই আমরা ঐক্যবদ্ধভাবে বলেছি যে আমরা অবশ্যই সরকারের পাশে অতীতেও ছিলাম, এখনো আছি, সামনেও আমরা ইনশাল্লাহ এই সরকারের পাশে থাকব। এরপর কথা বলেন জামায়াতের নায়েবে আমির, হুঁশিয়ারি দেন নতুন ফ্যাসিবাদ জেগে উঠতে দেয়া হবে না। পুরানো ফ্যাসিবাদ গেছে, নতুন করে যেন আবার ফ্যাসিবাদ গজে উঠতে না পারে, নতুন ফ্যাসিবাদ তৈরি না হয়, সেই ব্যাপারেও পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবে। আমরা সেভাবে সচেতন থাকব, আমরা সেই অঙ্গীকারও ব্যক্ত করেছি। ফ্যাসিবাদ দমনে রাজনৈতিক দলগুলো সরকারের সাথে আছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। ওনারা আইডেন্টিফাই করেছেন যে দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে, যে ফ্যাসিস্টদের সহযোগী আছে, তারা মাঝে মাঝে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে ওনারা বলেছেন আমাদেরকে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে। বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান রাজনৈতিক নেতারা। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হতে পেরেছেন শিক্ষা ও আইন উপদেষ্টা। ৬ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। একসময় অবরুদ্ধ হয়ে পড়েন তারা। আজকে পড়েন প্রেস সচিবও। পরে ২ দফায় চেষ্টার পর কড়া পুলিশি পাহারায় তাদের বের করে আনা হয়। চিরচেনা কোলাহল নেই, শোকাতুর বেদনাবিধুর ক্যাম্পাস মাইলস্টোন। ছোট্ট শিশুরাও নেই, টেবিলের ওপর পড়ে আছে টিফিন বক্স, খাতা, পেন্সিল আর পুড়ে যাওয়া কক্ষে পদচিহ্ন। সকাল থেকে ঘটনাস্থলে ফরেনসিক দলের সদস্যরা সংগ্রহ করেন দুর্ঘটনার আলামত। সকাল 10:30টার দিকে ক্যাম্পাসে আসেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রেস সচিব শফিকুল আলম সহ প্রেস উইংয়ের সদস্যরা। ততক্ষণে ক্যাম্পাস প্রাঙ্গণে বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি। ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা, অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টারা। আহত নিহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সহ ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের এই প্রতিবাদ অব্যাহত থাকে। হসপিটাল অ্যাম্বুলেন্সের ভিতরে পুলিশ এসে আসতেছে আর দেখতেছে আরো লাশ বেরোচ্ছে, লাশ রাস্তার মধ্যে পড়ে, ওই যে বডি ব্যাগের মধ্যে ঢুকানো। তো
তো এগুলো কি মিস ইনফরমেশন না, নাকি আমরা ভুল দেখতেছি আমাদের চোখের সামনে? 10 জন যে স্কুলের ভিতরে আছে এমন তো না, যেহেতু 100-এর উপরে, এতগুলো বাচ্চা কই হন? সেনাবাহিনী শিক্ষক আর ছাত্রদেরকে হাত দিয়েছে, তার জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। ঘণ্টাখানেকের বেশি সময় ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকের পরে সামনে আসেন আইন উপদেষ্টা। আশ্বাস দেন সব দাবি মেনে নেয়ার। আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। আপনারা সবাই আমরা মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, সবাই আমরা তাদের পাশে দাঁড়াই, সবাই তাদের জন্য দোয়া করি। ক্ষণিকের মধ্যে আবার শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন উপদেষ্টারা। চড়াও হয় গণমাধ্যমের ওপরও। এক পর্যায়ে ক্যাম্পাসের ভেতর শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর। 5.5 ঘন্টা পর কড়া পুলিশি পাহারায় আটকে পড়া 2 উপদেষ্টা ও প্রেস সচিবকে বের করে আনার চেষ্টা করা হয়। ফটক থেকে বের হওয়ার কয়েক গজের মধ্যে সড়কে আবার শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন উপদেষ্টাদের গাড়িবহর। কিছুক্ষণ অপেক্ষার পর 2 উপদেষ্টা ক্যাম্পাসে ফিরে যান। প্রায় 8 ঘন্টা পর ভিন্ন পথে ক্যাম্পাস ছাড়েন উপদেষ্টা আসিফ নজরুল ও সিয়ার আবরার। উত্তরা দিয়াবাড়ি চত্বরে তখনও অবস্থান নিয়ে রাখেন মাইলস্টোন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। প্রাণের হিল্লোলে রোজ মুখরিত হতো যে সবুজ ক্যাম্পাস, আজ সেখানে জমেছে সহপাঠী হারানোর দীর্ঘশ্বাস। ফুল পাখির মতো ঝলমলে কচি প্রাণের অনুপস্থিতি বড্ড শূন্য করে গেছে এই প্রাঙ্গণকে। আর বন্ধুত্বে ভরা হৃদয়গুলো ভাসিয়ে গেছে ভীষণ কান্নায়। এ যেন সীমাহীন শোকে মূর্ছা যাওয়া এক বিষাদের কাব্য। রিপু আহমদের ক্যামেরায় মাকসুদ উন-নবীর রিপোর্ট। স্কুল আঙিনা থেকে উড়ে গেছে ছোট্ট প্রাণ পাখিরা। ছুটির ঘন্টার আগেই যারা অনন্ত ছুটি নিয়েছে এই সবুজ প্রাঙ্গণ থেকে। হঠাৎ ঝড়ে ঝরে গেছে যে ফুলকলিরা, এ ফুলে মিটবে কি সে শূন্যতা? মাইলস্টোন স্কুল ক্যাম্পাস জুড়ে বিষাদের ছবিগুলো যেন নির্মাণ করেছে মন খারাপের যত মাইল ফলক। কত বছরের কত চেনা মুখ হারালো কোন অদূরে। দেখা হবে না আর, বলা হবে না বন্ধু কেমন আছিস বল। এটুকুন বয়সে এত বড় বিয়োগের অঙ্কটা যে বড্ড ভারী হয়ে গেল ওদের কাছে। একসময় আমাদের ভাইয়া ভাইয়া বলতো, তাদের সাথে কথা বলতাম, মজা করতাম। তারা যখন লাশে পরিণত হয়েছে, সেই দেখা মর্মান্তিক, খুবই কষ্ট করে এটা। সেই জায়গায় যদি আমরা থাকতাম কি হতো এই জায়গায়? দেয়াল জুড়ে মিশে থাকা এমন হাসি আবার কবে ফিরবে স্কুল আঙিনায়? কবে আবার শান্তির পায়রা হয়ে আসবে ছোট্ট সোনামণিরা? জানা নেই কারো। কাগজের পাখপাখালিতে আবার কবে ফিরবে কচি প্রাণেরা? সে অপেক্ষার শুরু হলো সবে। আমার দূর সম্পর্কের এক কাজিন মারা যায় আমার এলাকারই, আর অনেকেই নাম না জানা এখনো বডি পাওয়া যাচ্ছে না, মিসিং হচ্ছে। এই জন্যই আমরা এখানে আজকে এসেছি। ওরে আমার দুটা ভাগ্যের জন্য আমি পাগল হয়ে গেছি। আমি আল্লাহর কাছে নামাজ রোজা ভস্মীভূত ভবনের সামনে থেকে সরতে চাইছেন না রাবেয়া বেগম, কারণ তার 3য় শ্রেণী পড়ুয়া রাইসা মনি এখনো ফেরেনি ঘরে। স্কুল, হাসপাতাল নাকি মর্গ, কোথায় খুঁজে পাবে নারী ছেঁড়া ধন? সে বিলাপ যেন থামাতে পারে না কেউ। আমি মা দুনিয়াতে এমন কিছু নাই আমার সন্তানের জন্য পারি না। আমারে কেউ ঢুকতে দাও, আমি আমার বাচ্চারা এখান থেকে বের করে নিয়ে আসবো। প্রভুর নামে শুরু হওয়া দিনটা ওরা হারিয়ে ফেলেছে দুপুর গড়ানোর আগেই। কঠোর পরিশ্রম আর প্রবল আত্মবিশ্বাস, এই ব্রত নিয়ে যে সোনালী স্বপ্নেরা বড় হচ্ছিল, ক্লাসরুমের চৌকাঠ পেরুবার আগেই হয়ে গেল নিঃশেষ।
নিচতলায় প্লেন আছড়ে পড়ার সময় দোতলায় ক্লাস করছিল 8ম শ্রেণীর কাউসার আহমেদ আলিফ। ঘটনার পরদিন বাবাকে সাথে নিয়ে বলছিল বেঁচে ফেরার গল্প। দুটো স্টুডেন্ট পুরো আগুনের মধ্যে জ্বলে পুরো অবস্থায় আমাদের কাছে আসছিল, চিৎকার করছিল। ওদের শার্টে আগুন ছিল, আমার নিজেদের শার্ট খুলে ওদের উপরে বাড়িতে ওদের আগুন থামিয়েছি। এরপর ওখান থেকে আমরা ওয়াশরুমে কাছে এসেছি, এখানে আমার গ্রিল ভেঙে এরপর এখান থেকে বের হয়েছি। প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছিল যেখানে, সেই একই সরল রেখায় একটু পরপর ছুটছে বিমান। প্রতিবার উড়োজাহাজের শোঁ শোঁ শব্দ উৎকণ্ঠা বাড়াচ্ছে শিক্ষার্থীদের মাঝে। ছাত্র ছাত্রী শিক্ষক হারানোর বেদনা কাটিয়ে হয়তো একদিন আবারও কর্মমুখর হবে মাইলস্টোন ক্যাম্পাস। শুধু ফিরবে না 21 জুলাইয়ে হারিয়ে যাওয়া ফুল পাখিরা, যারা রেখে গেল একটি বড় প্রশ্ন। আকাশযানের এই রুট বদলাবে নাকি ঠিকানা বদল হবে প্রিয় ক্যাম্পাসের? মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন স্কুল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রনক মাহমুদ সৌরভ। যাচ্ছি তার কাছে। সৌরভ, দুর্ঘটনার আজকে তৃতীয় দিন, বিষাদের রাত শেষে নতুন সকাল, নতুন সূর্য। এখনো কি নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে তার অভিভাবকরা আসছেন? এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নিচ্ছেন, কি কাজ করছেন, যদি সার্বিক পরিস্থিতিটা আমাদেরকে জানান। আমি এখন আছি রাজধানীর উত্তরার যে দিয়াবাড়ি ক্যাম্পাস, যেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেখানে। সকাল থেকে আমরা এখানে সকালে আসার পর প্রথম যেটি দেখতে পেয়েছি, এখানে সেনাবাহিনী পুলিশের একটি দল, তারা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু ভিতরে আসলে কাউকে ঢুকতে দিচ্ছেন না এই মুহূর্তে। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে কাউকে কিন্তু তারা আসলে ঢুকতে দিচ্ছেন না ভিতরে। শুধুমাত্র স্কুল ক্যাম্পাসের যেই ছাত্রছাত্রীরা আছেন এবং তাদের অভিভাবকরা, যারা আসলে ক্যাম্পাসে থেকে পড়াশোনা করতেন আবাসিকে, তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। তাছাড়া বহিরাগত কাউকে কিন্তু ঢুকতে দিচ্ছেন না। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মাইলস্টোনের ক্যাম্পাসের ঠিক পেছনের যে সাইড, এই সাইডটিতে। এখান থেকে আসলে যদি আমরা একটু করি যে ক্যাম্পাসের যে ভিতরের পিছনের যে বিল্ডিংটা, ঠিক এই বিল্ডিংটার এই দিক দিয়ে কর্নার দিয়েই কিন্তু আসলে বিমান দুর্ঘটনাটি ঘটে। এখান থেকেই আসলে কিন্তু সেই বিমানটি পড়ে এবং 2 তলাতেই কিন্তু ক্লাস চলছিলেন সেই সময়ে। ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু যে স্টুডেন্টরা ছিলেন, যারা এই ক্যাম্পাসের আঙিনাতেই ছিলেন, তাদের উপরেই কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটে এবং পাইলট কিন্তু তার একটু সামনেই আরেকটা বিল্ডিং এ গিয়ে পড়েন। আজকের আসলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি এমনভাবে ঘটেছে এবং এখানে কিন্তু অনেকেই আসছেন এবং বলছিলেন যে তারা কিভাবে এই ঘটনাটি যখন ঘটেছিল তারা দেখেছেন এই ঘটনাটির সময় কিভাবে যে শিশুরা যে আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং ম্যাক্সিমাম যারা এখন পর্যন্ত নিহত এবং আহত হয়েছেন তাদের বেশিরভাগ শিশুই কিন্তু 12 বছরের কম। সেই সাথে এখানে কিন্তু শিক্ষক এবং অভিভাবকদেরও কিন্তু আমরা তথ্য পেয়েছি, তারাও কিন্তু অনেকে মারা গিয়েছেন। আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি অনেকে অভিভাবকরা এখনো আসছেন, অনেকে দেখতে এসেছেন যে এখন আসলে কি অবস্থা, কি পরিস্থিতি। আসলে একের পর এক আশেপাশের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে এখন একটু পরে হয়তো বা ঘন্টা বাজবে, কিন্তু মাইলস্টোন স্কুলে কবে ঘন্টা বাজবে আবার স্কুলের, আর সেটা কিন্তু এখনোই বলা যাচ্ছে না। আর এই যে ছোট ছোট শিশুরা যে মারা গিয়েছেন, তাদেরকে জন্য কিন্তু সবাই আসলে দোয়া করেছিলেন যে আসলে তাদেরকে যেন সৃষ্টিকর্তা সবচেয়ে ভালো জায়গাটি তাদের জন্য বরাদ্দ রাখেন। শ্রেয়া, ধন্যবাদ সৌরভ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রনক মাহমুদ সৌরভ। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে রণক্ষেত্র সচিবালয়, এক পর্যায়ে গেট ভেঙে প্রশাসনের প্রাণকেন্দ্রে ঢুকে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা জড়ো হন গুলিস্তানে। এ সময়
পুলিশের সাথে সংঘর্ষে বেশ কিছু শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় আহত ৭৫ জনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। দুপুর ২টোর দিকে সচিবালয়ের সামনে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এ সময় সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ করে দিয়ে সামনে অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনী। এর মাঝে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। এই মাইলস্টোনে এই ঘটনা ঘটার পরে যেখানে পুরো বিশ্ববাসী আমাদের এই ঘটনাতে শোকাহত, সেখানে আমাদের উপদেষ্টা তিনি এমন একটা কথা বলছে, তিনি বলে যে মাইলস্টোনের ঘটনার সাথে এইচএসসি পরীক্ষার কোনো রিলেশন নেই। এটা কোনোদিন কথা? এই লাস্টে যদি কোনো রাজনীতি ঘটে বা রাজনীতি চলে, তাহলে বাংলাদেশে পুনরায় জুলাই বিবৃতি ঘটবে। এই যে এসএসসিতে যে রেজাল্টটা হয়েছে সেটা কিন্তু একবারেই আমরা বলতে পারি না শিক্ষার্থীদের দোষ। হ্যাঁ, শিক্ষার্থীদের দোষ ছিল, পড়ালেখা করে নাই, আমিও মানি, কিন্তু কথা হচ্ছে একবারেই শিক্ষা বোর্ড কখনোই সেটা একবারে ফেলে দিতে পারে না, তার দায়ভার। বিকেল ৪টার কিছু আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। সচিবালয়ের প্রধান গেট খুলে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের কেউ কেউ ভাঙচুর করেন বেশ কিছু গাড়ি। এক পর্যায়ে লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সচিবালয় থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। আহত হন অনেক শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সচিবালয়ের বাইরে থাকা শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ভবন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়ে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকায়। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সচিবালয়ে কর্মরতদের মাঝে। বিকেল ৫টায় অফিস সময় শেষ হওয়ার পর সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কঠোর নিরাপত্তার মধ্যে বের হন। তারা হঠাৎ করে গেটটা ভাঙলো, গেটটা ভেঙে ঢুকেই তারা যেটা সামনে পাইছে, প্রায় অনেক স্টুডেন্ট, প্রায় মনে হয় যে 1000-এর উপরে স্টুডেন্ট ছিল। তারা এই যে গাড়িগুলো সরকারি সম্পত্তি, সরকারি গাড়িগুলো ভাঙলো। অনেক পুলিশ আর্মি আহত হয়েছে, সাধারণ পাবলিক আহত হয়েছে, গাড়ি ভাঙছে। আগামীকাল থেকে অবশ্যই আরো নিরাপত্তা জোরদার করবেন, না হলে আমরা কি আসলে অফিস করতে পারবো কি পারবো না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে এমন ঘটনার পর পুলিশ সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি, কোস্টগার্ড, র্যাব। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। পোড়া দেহে কেউ লড়ছেন জীবনের জন্য, কেউ বা নিথর পড়ে আছেন হাসপাতালের বিছানায়। রাজধানীর হাসপাতালগুলোতে প্রার্থনায় অশ্রু চোখে স্বজনেরা। মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনো পর্যন্ত ৩১ শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএসপিআর। জিনা কবির সূচনার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোক্তার হোসেন। চোখ মুখ জুড়ে আতঙ্ক, ক্লান্তি, ভয়, হৃদয় জুড়ে কেবলই প্রার্থনা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এই করিডোরে আজ যেন কান্নাই ভাষা। লাইফ সাপোর্টে আছে মাকিন ও আয়ান। বাবা মায়েরা অশ্রু ভেজা মুখে সবার কাছে চাইছেন দোয়া। গাড়ির মধ্যে বসে খাওয়া দিচ্ছি, চামচ দিয়ে খাওয়া দিচ্ছি। গাড়িতে আমি মাই দিছি স্কুলে, বরাবর আমি 12টার দিকে গেছি। অনেক খোঁজাখুঁজি করলাম বাংলাদেশ মেডিকেল বিভিন্ন হাসপাতালে, কোথাও পাই নাই। একজনে ফোন করে বলল যে 14 বছরের রায়ান এখনো শঙ্কামুক্ত নয়। পুড়ে গেছে শরীরের 18%। সে কেবল পরিবারের না, পুরো বংশেরই বড় সন্তান সে। ফুপু আর মায়ের উদ্বিগ্ন মুখ যেন হাজারো কথার প্রতিচ্ছবি। আল্লাহ যে বাঁচিয়ে রাখছে এটাই আমাদের আল্লাহর কাছে শুকরিয়া। কারণ আমাদের প্রথম বংশের, আমার একটা মাত্র ভাই, তারই আবার এক বড় সন্তান। বুঝতেই পারতেছেন কি অবস্থা আমাদের হয়েছিল। আমি মনে করেন 2 মিনিটের ভিতরে আমি ওখান থেকে বের হয়েছি বাসায় থেকে। 85% দগ্ধ শরীর নিয়ে কাতরাচ্ছে ক্লাস 7 পড়ুয়া মাহতাব। তার পরিবারের প্রহর গোনা একটাই, বাঁচবে তো প্রিয় সন্তান। 2 দিন গেলে আর কি বোঝা যাবে। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, মোটামুটি সবার থেকে একটু ভালোই আছে, দোয়া করেন। 7% দগ্ধ শ্রেয়া ঘোষও চিকিৎসাধীন, ভয় কাটেনি। তার মায়েরও একই আকুতি, কোলে ফিরুক আদরের সন্তান। বিমানটা ক্র্যাশ করার পরে আমি যে দেখি আগুন, মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি আমার মেয়েকে গ্রিল কেটে বের করছে, তখন আমি ওকে হসপিটালে নিয়ে আসি। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন হাসপাতালে ভর্তি 69 জন, আর জাতীয় বার্নে ভর্তি 42 জনের মধ্যে 30 জনের অবস্থা শঙ্কাজনক।
এর মধ্যে 10 জন লাইফ সাপোর্টে। আমরা আপনাদের অনুরোধ করব যে তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। 30 জন এখন গ্রে আউট লাইনে বা একটা অস্পষ্ট জায়গায় আছে, যার মধ্যে 10 জনকে আমরা মনে করছি এখনো শঙ্কার মধ্যে আছেন, বাকিদের মাঝামাঝি জায়গায়। এই মুহূর্তে যেটা আছে টোটাল আমাদের 44টার মতো পেশেন্ট আমাদের এখন আছে, আগে 42টা ছিল। শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনে দগ্ধদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন তাই করা, যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। সন্তান হারানো শোকের মিছিল শুধু কয়েকটি পরিবারকে নয়, কাঁদিয়েছে পুরো দেশকে। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারে এখন শুধুই হাহাকার। শেষ বিদায় দিতে এসে বাবা মার আর্তনাদে ভারী হয় আকাশ বাতাস। আশরাফুল আলম আকাশের রিপোর্ট, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। সন্তানের নিথর দেহের চেয়েও তখন যেন বেশি ভারী বাবার কাঁধ। যে বাবা একদিন সামলে ছিল সবকিছু, আজ নিজ শরীরের ভার বইবার শক্তিটুকুও নেই। বুকটাই নিদারুণ শূন্যতা। সোমবার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান তুরাগ থানার রাজাবাড়ি এলাকার আশরাফ তাহমিনা দম্পতির 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে নাজিয়া। একই স্কুলে কেজি 1-এ পড়া একমাত্র ছেলে নাফিজও। আর আমার যে বোন জামাই, তার পুরো পাগলের মতো অবস্থা। আমরা এখন কিভাবে বাঁচবো সেটা হচ্ছে গিয়া দায়। পাশের তারাটেক এলাকায়ও আর্তনাদে ভারী বাতাস, আর নিশ্চুপ চোখ যেন বলে যায় এই শোকের কোনো ভাষা নেই। একে একে এসেছে নিষ্পাপ 3টি প্রাণ, যারা স্কুলে একসাথে যেত, থাকতো কাছাকাছি। আজ পরের ঠিকানায় যেতেই তাদের জন্য পাশাপাশি প্রস্তুত 3টি কবর। 4র্থ শ্রেণীর আরিয়ান আর 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন উমায়ের ও বাপ্পি। এই 3 শিশুর নাম আজ স্কুলে নয়, লেখা হলো চোখের জলে, লেখা হলো এই বাংলার মাটির বুকে। সাথে হারিয়ে গেল সম্ভাবনার জলজলে তারা। আমি চাই না যে আমার ছেলের মতো আর কেউ, আর যারা মারা গেছে তাদের মতো কেউ এই দুর্ঘটনার শিকারে মারা যাক। আমি তো শেষই, আমার ফ্যামিলি শেষ। এই শোক আমার, আমি তো থাকবো। আমার ছেলের জন্য আপনারা দোয়া করেন। নিয়ত করছিলাম হজে যাবো, ভাই যাওয়ার পর আমি আমার বাচ্চাকে চলে যাবো, আমি তো একটু ব্যস্ত। এই শিশুদের আর দেখা যাবে না কোনোদিন। যেখানে তাদের ঠাঁই হলো সেই অচিনপুরের গল্পে শুধু স্মৃতিরাই কথা বলে যায়, এক ভয়ানক বিষণ্ণতার পাতায়। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। জ্বলন্ত বিভীষিকা উপেক্ষা করে শ্রেণীকক্ষে আটকে পড়া সন্তান সম শিক্ষার্থীদের বাঁচিয়ে গেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহরিন চৌধুরী। উদ্ধার করতে গিয়ে নিজের শরীর পুড়ে যায় প্রায় 100 জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে তাকে দাফন করা হয় নীলফামারীর গ্রামের বাড়িতে। আগুনের লেলিহান শিখায় যখন জ্বলছে সব, তখন একজন সাহস করে এগিয়েছিলেন জীবন বাঁচাবেন বলে। তিনি মাইলস্টোনের শিক্ষক ও সমন্বয়ক মাহরিন চৌধুরী। বিদ্যালয়ে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়লেও সৌভাগ্যক্রমে সুস্থই ছিলেন মাহরিন। কিন্তু চোখের মনিতে তখন দাউ দাউ আগুন, কানে সন্তান সম শিক্ষার্থীদের আর্তচিৎকার। তখন মনের কোণে কেবলই বাঁচাবার তাড়না তাকে ফিরিয়ে নেয় আগুনের জ্বলন্ত বিভীষিকায়। এরপর একে একে বের করে আনেন কতজনকে। শুধু খেয়াল রাখেননি, নিজেও যে পুড়েছেন প্রায় 100।
তিনি নিজের জীবনকে বাজি রেখে 20 থেকে 25 জন শিক্ষার্থীকে শিশুকে তিনি সেভ করছেন, তাদের জীবন বাঁচিয়ে রেখেছেন। আমরা ওনার জন্য গর্ববোধ করতেছি, কারণ উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত এ যুদ্ধে নিজের জীবনের পরোয়া না করে অন্য 25 জনের বাচ্চার জীবন বাঁচিয়েছেন। দগদগে পোড়া শরীর নিয়ে শেষতক তার জায়গা হয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখানেই শেষ হয় জীবনের আনুষ্ঠানিকতা। এরপরের ঠিকানা নিজ ভিটা নীলফামারী। সে বললো যে আমার বাচ্চাগুলোরও বাঁচাইতে হবে, আমারও যেরকম 2টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো আমার বাচ্চা। সে বাচ্চাগুলো বাঁচানোর চেষ্টা করছে ভাই, ওই সেকেন্ড টাইম এক্সপ্লোশনের মধ্যে মেবি পড়ে গেছে। সে পুরোপুরিটা ওইভাবে বলতে চাইতে গিয়েও পারে নাই, তার ফিজিক্যাল কন্ডিশন ওইরকম ছিল না। সে বললো যে বললো যে আমি হয়তো বাঁচবো না, তোমার সাথে আমার এই সাইজ দেখা, তুই আমাকে ক্ষমা করে দিও। এই তল্লাটের ছাই ভস্য পোড়া গন্ধ একদিন চলে যাবে। শোকের নদী চরজেগে ভরাট হবে। সেদিন কোনো এক হিজল তমালের ছায়ায় হয়তো ফিরবেন মাহিরিন। সেবার হয়তো থাকবে না আগুনের আঁচ, থাকবে কেবল জীবনের স্বাদ। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর এখন প্রশ্ন উঠেছে, কেন ঘটল এত প্রাণহানি? এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমান উড্ডয়ন ও অবতরণের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। বিমানবন্দরের আশপাশে পরিকল্পনা ছাড়া জনবসতি থাকায় প্রাণহানির ঝুঁকি বেশি বলে দাবি তাদের। বলেন, প্রযুক্তি পুরনো হলেও সঠিক ব্যবহার ও নিয়ম মেনে রক্ষণাবেক্ষণ করলে পরিচালনায় সমস্যা নেই। আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। F7 BGI, যা প্রথম 60-এর দশকের মাঝামাঝিতে বানানো শুরু করে চীন MiG-29-এর আদলে। উৎপাদন বন্ধ করে দেয় 2013 সালে। সেই বছরই এই ভেরিয়েন্টের মোট 16টি বিমান কেনে বাংলাদেশ, যার চুক্তি হয়েছিল 2 বছর আগেই। এই মডেলের বিমানটি এর আগে বিধ্বস্ত হয় 2018 সালে টাঙ্গাইলে। এবার বিধ্বস্ত হলো জনাকীর্ণ উত্তরায় মাইলস্টোন স্কুলে। ঘটনার পর প্রশ্ন উঠেছে, কেন এত পুরনো ফাইটার জেট ব্যবহার করছে বাংলাদেশ? কেনই বা ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় পরিচালিত হয় প্রশিক্ষণ ফ্লাইট? এভিয়েশন বিশেষজ্ঞরা বলেন, স্বাধীনতার 5.5 দশকেও মিলিটারি এয়ারক্রাফটের জন্য তৈরি করা যায়নি আলাদা রানওয়ে ও বেজ, যা বাড়িয়েছে ঝুঁকি। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এটা না করে এখানে ইনভেস্টমেন্ট করেছি, এবং এই এয়ারফোর্সও ইট ইজ ইনহেরেন্টলি ডেঞ্জারাস যে সিভিল ফ্লাইং, এবং অসুবিধা হয় সিভিল ফ্লাইংয়ের সাথে সেফ করে আমরা সব কিছু করতে পারি না। তো আমাদেরও যদি এরকম একটা সেপারেট একটা এয়ারফিল্ড হতো, ধরেন আপনার টাঙ্গাইলের দিকে, ঘাটাইলের দিকে বা দক্ষিণে। ঢাকা থেকে প্লেন টেক অফ করার পরেই কিন্তু 15-20 মাইলগুলো খোলা জায়গা নেই। মিলিটারি এই রেগুলার ট্রেনিং ফ্লাইট অপারেশনটা এখান থেকে সরিয়ে নেওয়া আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে, এবং একই সাথে আমাদের যে আরেকটা এয়ারপোর্ট তৈরি করার একটা প্ল্যান ছিল, সেটাও ভাবতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো এয়ারক্রাফটের চেয়ে মুখ্য হচ্ছে রক্ষণাবেক্ষণ, যেখানে নজর দিতে হয় সবচেয়ে বেশি। পুরনো এয়ারক্রাফট নয়, এর থেকেও পুরনো এয়ারক্রাফট ফ্লাই হচ্ছে। তবে হ্যাঁ, টেকনোলজিক্যালি পুরনো অর্থই না যেটা অ্যাক্সিডেন্ট করবে, যান্ত্রিক ত্রুটিটাই হতে পারে। কোনো একটা ত্রুটি হয়েছে যেখানে সে লস্ট কন্ট্রোল, সেটা ইনভেস্টিগেশনে পাওয়া যায়। অনেক সময় হাইড্রোলিক্স ফেলিয়ার হতে পারে, ইলেকট্রিক্যাল ফেলিয়ার হতে পারে। আমাদের দেশের ইকোনমিক বাস্তবতাতে আমাদের এটা ফ্রন্টলাইন ফাইটার এয়ারক্রাফট। আমরা যদি আমরা অ্যাফোর্ড করতে পারি, আমাদের 4th জেনারেশন 5th জেনারেশন ফাইটারে যাওয়া উচিত, যেটা অতীতে সরকারগুলো ফেল করেছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে গঠিত হয়েছে তদন্ত কমিটি, যারা ফ্লাইট ডাটা রেকর্ডার ও ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করেই জানাতে পারবে দুর্ঘটনার আসল কারণ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। রাজপথে যখন মৃত্যুর মিছিল, জনস্রোতে ক্ষোভ আর দ্রোহের স্লোগান, তখন সে ডাক ছুঁয়েছিল পুরো দেশকে। যার যার অবস্থান থেকে নির্মমতার বিরোধিতা করেছিল সব শ্রেণী পেশার মানুষ। আহতদের হাসপাতালে পৌঁছে মাথায় জাতীয় পতাকা বেঁধে এক রিকশাওয়ালা দাঁড়িয়েছিলেন রক্তমাখা রাজপথে। লাল সালামে সেদিন তার নির্বাক প্রতিবাদের প্রতিচ্ছবি। ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল সাহসী সরব চিৎকার। বিস্তারিত জুমাতুল বিদার রিপোর্টে।
সেদিন তাকে কেউ বলেনি দাঁড়াতে, বলেনি সেলুটও দিতে। তবুও মাথায় জাতীয় পতাকা বেঁধে এক রিকশাওয়ালা দাঁড়িয়েছিলেন রক্তমাখা রাজপথে। যার হাতে ছিল না পোস্টার, মুখে ছিল না কোনো স্লোগানের ভাষা, তবু সেদিন তার রিকশা হয়ে উঠেছিল এক চলমান প্রতিবাদ। রিকশার মতো এই শহরও যে তখন বইছিল রক্তাক্ত স্বপ্নের ভার। এই ছাত্ররা যদি মনে করেন আপনার মাইরা ফেলায়, তাহলে আমাদের এই দেশটা সুন্দর হবে কিভাবে? আমি চিন্তা করলাম, যদি ছাত্রদের পক্ষে আমরা যদি না দাঁড়াই, তাহলে দেশের জনগণও দাঁড়াবে না। ওই টাইমে জনগণ খুব বিপদে ছিল, ওই বিপদের আমি একটা রিকশাওয়ালা হয়ে আমি দাঁড়াইছি। ওই টাইমে কিন্তু আপনার একটা ভালো মানুষও কিন্তু দাঁড়াইতে পারতো না, তারা চিন্তা ভাবনা করছে কি হইব। তার দুই প্যাডেলের চাকার নিচে সেদিন গড়িয়ে গেছে এক আন্দোলনের হৃদয় স্পন্দন। আহতরা উঠেছেন রিকশায়, রক্তমাখা শরীর, দম বন্ধ হওয়া চিৎকার। বিনে পয়সায় সেদিন নিয়েছিলেন কেবল দায়িত্ব আর বিবেকের দায়। এই সিলটের মানে কি শুধু আমার একটা সিলট না, এটা হলো পুরো বাংলাদেশের একটা সিলট। এই সিলটটা বুঝাইলাম কি, আপনারা যারা ঘরে বসে বসে টিভি দেখতেছেন, মোবাইল দেখতেছেন, তারা আমাদের ছাত্রদের পক্ষে নাইমা যান, ফেসিবাদের বিরুদ্ধে নামেন। তখন সে ভাবত এই প্রজন্ম এই প্রতিবাদ বদলে দেবে সব, ফিরিয়ে আনবে ন্যায়, শেষ করে দেবে বৈষম্য, ফ্যাসিবাদ। যদিও গণ অভ্যুত্থান পরবর্তী স্বপ্নটা তার কাছে বালির বাঁধের মতোই। যারা মনে করেন বিগত 17 বছর এই আন্দোলন সফল করতে পারেনি, যারা মনে করেন আপনার বাবা মারা গেছে, বাবার লাশ দেখতে পারেনি, মা মারা গেছে, মার লাশ দেখতে পারেনি, জানাজা পড়াইতে পারেনি, আজকে দেখেন তারা কিন্তু মুক্ত হাওয়ায় কিন্তু বাঁচতেছে। আজকে তারা মানে পাখি যেরকম খাঁচার ভিতরে থাকে, খাঁচার থেকে পাখি বাইরে গেছে, আজকে তারা কি আমাদের কথা বলতেছে? সব মানুষ ইতিহাস লেখে না, কিন্তু কেউ কেউ অবচেতনে ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে যান। যেমন দাঁড়িয়েছিলেন মোহাম্মদ সুজন খান। দেয়ালে আঁকা তার সেই সেলুট একটা চিহ্ন হয়ে গেছে মানুষের কাছে, আর তিনি হয়ে উঠেছেন সময়ের প্রতীক। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।